Assalamualaikum everyone, welcome back to new lesson with Mukuls, and today I'm going to talk about freehand writing practice. In the previous class I taught about the technique of freehand writing, but today we will learn how to write freehand writing but practically. ওকে, আজকে আমরা যে লেসনটি করাতে যাচ্ছি সেটা হচ্ছে প্রিভিয়াস লেসনের আলোকে। সেটা আমরা গত লেসনে শিখিয়েছিলাম টেকনিক, বাট আজকে আমরা অ্যাপ্লাই শিখব একদম প্র্যাকটিক্যালি। যে কিছু বাংলা অনুবাদ আমি এখানে লিখেছি সেটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। দেখি আমরা ফ্রি হ্যান্ড রাইটিং যে প্রিভিয়াস লেসন আমরা করেছিলাম সেটার সাথে এটা মেল আছে কিনা। আর যারা আজকে লেসনটি দেখছেন তারাও এখান থেকে ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখতে পারবেন যে কীভাবে আমি লিখেছি। অ্যান্ড যারা পূর্বের ভিডিওটি দেখেননি তাদেরকে বলবো তারা এই আই বাটনে ক্লিক করে পূর্বের ভিডিওটি দেখে আসেন। আর ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পেয়ে যান। ওকে, তাহলে আমরা আসলে এই কাজে চলে যাই। প্র্যাকটিক্যালি ফ্রিহ্যান্ড রাইটিং প্র্যাকটিস 2 আমরা যেহেতু পূর্বের লেসনটা করেছিলাম ওইটা 1 বলে আমি আখ্যায়িত করছি, এবং আজকে যেটা করছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা দেখব প্র্যাকটিস 2 দিয়েছি। ওকে, কিছু টেকনিক আমি এখানে লিখে দিয়েছি, বলা দরকার যে এখানে 1 দিয়েছি তার মানে এখানে 1, এখানে যেখানে 2 দিয়েছি তার মানে এখানে 2, এখানে 3 যেখানে আছে এখানে ইংরেজি 3, তার মানে এই 3-র ইংলিশটা হলো এই 3-র, আর এই 4-এর ইংলিশটা হলো এই 4-এর আমি যেখানে লিখেছি। সো এইভাবে 5, 7, 8, 9 যেভাবে দিয়েছি ধারাবাহিকতা যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য আমি 1, 2 দিয়েছি। ঠিক আছে, আচ্ছা যাই হোক আমরা দেখি প্র্যাকটিক্যালি চলে যাই। এখানে বলেছে যে ছাত্রদের নিজস্ব কর্তব্য আছে। সো ছাত্রদের নিজস্ব কর্তব্য আছে। এখন এই বাংলা বাক্যটাকে আমরা ইংরেজি ফ্রিহ্যান্ড রাইটিংয়ে যদি লিখতে যাই তাহলে আমাকে কি করতে হবে? সো আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে সাবজেক্টটা কি বাংলার, সেই সাবজেক্টটা আমাকে খুঁজে বের করতে হবে। তারপর আমাকে ভার্বটা অর্থাৎ ক্রিয়াটা খুঁজে বের করতে হবে। তারপর যে অতিরিক্ত কথা আছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যেটাই হোক না কেন সেটা আমাকে খুঁজে বের করতে হবে। সো আমি এখানে খুঁজে বের করে রেখেছি যে ছাত্রদের এটা হলো আমার 1, তার মানে সাবজেক্ট, এবং আছে এটা ভার্ব, অ্যান্ড নিজস্ব কর্তব্য দ্যাট মিনস এটা আমার অতিরিক্ত কথা, অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, সেটা কি আমরা দেখব। ওকে, তাহলে আমরা সরাসরি চলে যাই। ছাত্রদের নিজস্ব কর্তব্য রয়েছে। আমরা প্রিভিয়াস লেসনে বলেছিলাম একটা বাক্যকে 4টি অংশে বা 5টি অংশে বিভক্ত করতে হবে আগে ট্রান্সলেট করতে গেলে, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে। সো আমি 4টা অংশে কিন্তু বিভক্ত করে নিয়েছি, ভার্ব কোনটা, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা বা কমপ্লিমেন্ট যেটাই হোক না কেন সেটা। সো এখানে আমরা সাবজেক্ট তো আগেই বলে দিয়েছি, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হলো অবজেক্ট না কমপ্লিমেন্ট। আমরা যখন ট্রান্সলেট করবো তখন আপনারা বুঝে যাবেন। ওকে, আমরা তাহলে ট্রান্সলেট করে ফেলি। আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাই। ছাত্রদের দ্যাট মিনস সাবজেক্ট, তার মানে স্টুডেন্টস, ছাত্রদের, যত একজন হলে তাহলে একজন আমি লিখতাম স্টুডেন্ট, বাট ছাত্রদের, তাহলে স্টুডেন্টস ছাত্রদের আছে। আমরা জানি ইংরাজি আমরা তখন লিখতে যাই সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়, তা আছে এটা হলো ভার্ব। আছে ইংরাজি কি? হ্যাভ, তার মানে স্টুডেন্টস হ্যাভ। আচ্ছা, ছাত্রছাত্রীদের আছে কি? নিজস্ব কর্তব্য, তার মানে স্টুডেন্টস হ্যাভ দেয়ার ডিউটিস। অর্থাৎ এই দেখুন এখানে 4 নাম্বার দেওয়া আছে, 4 নাম্বার মানে এই 4 নাম্বার, কর্তব্য মিন্স ডিউটিস, কর্তব্য। আর এই দেয়ার অতিরিক্ত কথাটা নিয়ে আসছি মানে শ্রুতি মধুর করার জন্য। স্টুডেন্টস হ্যাভ দেয়ার ডিউটিস। তো ছাত্রদের নিজস্ব কর্তব্য আছে। এখন আপনারা বলতে পারেন যে 3 নাম্বারটা তো ভাই বললেন না, নিজস্ব, এই যে ব্র্যাকেটে দেওয়া আছে, ঠিক আছে, এই সম্পূর্ণটাই দেয়ার ডিউটিস। বাট আসলে অ্যাকচুয়ালি আমি এখানে ভাগ করে দিয়েছি, যে ভাগ করে আপনাদেরকে বোঝানোর জন্য যে এই যে নিজস্ব কর্তব্য এই সম্পূর্ণটা কখনো কখনো এক অর্থে ব্যবহার হয়ে থাকে। আমি এখানে ওন না দিলেও চলবে, যেমন স্টুডেন্টস হ্যাভ দেয়ার ওন ডিউটিস, ছাত্রদের নিজস্ব কর্তব্য আছে, এটা আমি বলতে পারি। আবার আমি কিন্তু এই ওনটা নাও বলতে পারি, এটা কিন্তু ব্র্যাকেটে দেওয়া আছে, এটা না বললেও চলবে। যেমন স্টুডেন্টস হ্যাভ দেয়ার ডিউটিস, বাংলাটা এটাই দাঁড়াবে, ছাত্রদের নিজস্ব কর্তব্য রয়েছে। আমি ওন না বললেও চলবে, বাট আপনারা যদি বলেন তাও চলবে। স্টুডেন্টস হ্যাভ দেয়ার ওন ডিউটিস, ছাত্রদের নিজস্ব কর্তব্য রয়েছে। এখন আমি ভাগ করে দিয়েছি আপনার বোঝানোর সুবিধার্থে। সো আসলে মূলত এই সম্পূর্ণ কথাটা একটা, ঠিক আছে, এই কথাটা হবে একটি কথা। সো স্টুডেন্টস হ্যাভ দেয়ার ওন ডিউটি, ছাত্রদের নিজস্ব দায়িত্ব কর্তব্য রয়েছে, মানে কর্তব্য রয়েছে। এখন দেখুন আমি বলবো এটা সাবজেক্ট, আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম সাবজেক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। সাবজেক্ট এটা, ভার্ব
ভার্বের মধ্যে অক্সিলারি ভার্ব আবার লিঙ্কিং ভার্ব, এটা আসলে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে বা অক্সিলারি ভার্ব আপনি বলতে পারেন, আবার মেইন ভার্বও এখানে বলা যাবে এই ক্ষেত্রে। সো যাই আমি শর্ট টেকনিকে বোঝানোর জন্য চেষ্টা করছি, এটা হলো লিঙ্কিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলতে পারেন। সো লিঙ্কিং ভার্ব কেমন, এই স্টুডেন্টের সাথে এই কথাগুলোর সম্পর্ক স্থাপন করেছে। যদি এরকম হয় যে স্টুডেন্ট যারা এইটাও কিন্তু তারাই, ঠিক আছে, দেয়ার ডিউটিস মানে তাদের কর্তব্য, তার মানে স্টুডেন্ট সমান সমান দেয়ার, তারা সমান একই কথা। তার মানে এইটা তখন আমাকে বলতে হবে কি কমপ্লিমেন্ট, ঠিক আছে, দেওয়া আছে, এটাকে অবজেক্ট বলা যাবে না। সো সাবজেক্ট এবং অবজেক্টের কথাটা যদি একজনেরই হয়, তাকে বোঝানো হয়, তাহলে ওইটার দ্বারা বোঝানো হয় কি কমপ্লিমেন্ট, ওটা অবজেক্ট নয়, বাট আপনার কমপ্লিমেন্ট বললেও চলবে, এখন সমস্যা নেই। সো এটা সাবজেক্ট ভার্ব, এটা হলো অবজেক্ট, ঠিক আছে, বাট বেসিক্যালি কারেক্ট হলো কমপ্লিমেন্ট, বাট আপনি অবজেক্ট বললেও চলবে। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি ছাত্রদের নিজস্ব কর্তব্য আছে, স্টুডেন্টস হ্যাভ দেয়ার ওন অর ডিউটিস, ওন না বলেও চলবে। ওকে, দেয়ার ডিউটিস, ছাত্রদের নিজস্ব কর্তব্য আছে। সো এই পর্যন্ত শেষ, আমার ফুল স্টপও আমি দিয়ে ফেলেছি। ওকে, এখন পরবর্তী বাক্য আমরা শিখব। এখন আগে পড়ে নিই, নিজের প্রতি, পিতামাতার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, দেশ ও সমাজের প্রতি তাদের কর্তব্য আছে। সো এই বাক্যটাকে কিন্তু আপনার আগে ভাগ করে নিতে হবে। এখন আমি এখানে আলাদা আলাদা করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। দেখুন এখানে 4 নম্বর, আমরা এখানে এখানে আমরা 4 পর্যন্ত করেছি না, তারপরে এখানে তাহলে 5 থেকে শুরু হবে, তার মানে আমি 5 লিখেছি, 5টা আগে হবে। তাদের, এটা সাবজেক্ট, তার মানে এটা আমরা সাবজেক্ট খুঁজে বের করেছি একটা অংশ। তারপরে 5-এর পরে কত 6, এখন 6 কোথায় আছে দেখুন, এই যে 6, এটা হলো সাবজেক্ট আমার 5 নম্বরটা, এটা সাবজেক্ট, দেয়ার সাবজেক্ট আছে ভার্ব 6। তারপরে 7 নম্বরটা হবে মানে কর্তব্য, মানে 5 তাদের, এই কথাটা আমাকে আগে লিখতে হবে, তারপরে আমাকে আছে এই কথাটা লিখতে হবে, তারপরে কর্তব্য এই 7 এই কথাটা লিখতে হবে। সো এইভাবে যে কথাগুলো আছে 7, এরপরে কোন অংশটা হবে 8, নিজের প্রতি, তারপরে পিতামাতার প্রতি 9 নম্বরটা, তারপর 10 নম্বর আত্মীয় স্বজনের প্রতি 10 নম্বর, তারপরে 11 নম্বরটা দেশ ও সমাজের প্রতি তাদের কর্তব্য রয়েছে। সো আমরা ভাগ করে নিয়েছি, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, সো আমি বলেছিলাম যে একটা বাক্যকে 4 থেকে 5টি অংশ বিভক্ত করতে হবে, কিন্তু এটাতে অনেকটি ভাগ হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টি 5টি কতগুলো হয়ে গেছে, কিন্তু আসলে মূলত কিন্তু নিজের প্রতি, পিতামাতার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, দেশ ও সমাজের প্রতি, এই সবগুলো মিলে কিন্তু একটা, ঠিক আছে, এগুলো এখন একটা করে দিব, এগুলো আসলে একটা কথাই, প্রতি। এখন এখানে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তার মানে কি এই একটি কথা 2টি 3টি এই 4টি, দেখছেন, একটা বাক্য 4টি অংশে বিভক্ত হয়, আপনাদের বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে দিয়েছি। সো যাই হোক, আমার এখন এই কথাটার মধ্য থেকে কোন কথাটা আগে নিয়ে আসতে হবে এটা আমাকে জানতে হবে। সো বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে কখনো কখনো শেষের শব্দটিকে আগে ব্যবহার করতে হয় অধিকাংশ সময়ে, আবার কখনো কখনো সাবজেক্ট যেটা থাকে সেটাই ব্যবহার হয়, যেমন এখানে ছাত্রদের আছে, এখানে কিন্তু আমি শুরুতে লিখেছি, বাট অনেক সময় শেষের কথাটা, বাংলা শেষের কথাটা ইংরেজি ট্রান্সলেট করতে গেলে আগে বসাতে হয়, এমন হয়। যাই হোক, তাদের এই কথাটা আমার আগে নিয়ে আসতে হবে, তাদের, তারপরে আছে এই কথাটা নিয়ে আসতে হবে, তারপরে এই কর্তব্য কথাটা লিখব। তাহলে কীভাবে লিখবো, আমরা আগে লিখি তাদের, তার মানে দে, মানে তাদের, দে তাদের, তার মানে আছে, আছে ইংরেজি হ্যাভ, দে হ্যাভ, আছে কি, কি আছে তাদের কর্তব্য, ডিউটিস কর্তব্য। এখন কার প্রতি আমরা এক একটা করে দিয়ে দিব, দে হ্যাভ ডিউটিস, তাদের কর্তব্য আছে কাদের প্রতি, এখন বলছে যে পিতামাতার প্রতি ইত্যাদি ইত্যাদির প্রতি লিখেছে, তাহলে আমি কিভাবে লিখব। এখন আমি বলেছিলাম যে প্রিপোজিশন সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ একটা বাক্যকে বড় বাক্যে রূপান্তর করতে গেলে আমার প্রিপোজিশন লাগে। সো এই যে আমি প্রিপোজিশন অ্যাড করে কিন্তু বাক্যটা অনেক বড় করে দিব, প্রিপোজিশন অ্যাড করে, ঠিক আছে। তাহলে দে হ্যাভ ডিউটিস, তাদের দায়িত্ব কর্তব্য আছে কাদের প্রতি, টু নিজের প্রতি, তাই না, টু দ্যামসেলফ নিজের প্রতি, তারপরে পিতামাতার প্রতি, তারপরে দিয়ে দিব টু দেয়ার প্যারেন্টস, অথবা শুধু আপনি যদি দেন যে প্যারেন্টস তাও হবে, টু দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতার প্রতি, টু দেয়ার রিলেটিভ তাদের আত্মীয় স্বজনের প্রতি, তাহলে টু দেয়ার রিলেটিভ আত্মীয় স্বজনের প্রতি 10 নম্বরটা, এই 10 নম্বরটা, ঠিক আছে, 10 নম্বর। তারপর আছে টু দেয়ার কান্ট্রি অ্যান্ড সোসাইটি তাদের দেশের এবং সমাজের প্রতি, তার মানে কি দেশ ও সমাজের প্রতি।
দেশ ও বলতে পারি আমরা, এবং বলতে পারি, ঠিক আছে। দেশ ও সমাজের প্রতি, তার মানে কি টু দেয়ার কান্ট্রি অ্যান্ড সোসাইটি। তাহলে আমরা পেয়ে গেছি, তাহলে এটা কি দাঁড়ালো, সমাজের প্রতি। তাহলে এই কথাটা তো আমরা আগেই নিয়ে ফেলছি। তাহলে দে হ্যাভ ডিউটিস টু দ্যামসেলফ, টু দেয়ার প্যারেন্টস, ওর শুধু প্যারেন্টস দিলেও চলবে, টু রিলেটিভস দিলেও চলবে। আমি শ্রুতিমধুরের জন্য লিখেছি টু দেয়ার প্যারেন্টস, টু দেয়ার রিলেটিভস, টু দেয়ার কান্ট্রি অ্যান্ড সোসাইটি। তাহলে নিজের প্রতি, পিতামাতার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, দেশ ও সমাজের প্রতি তাদের কর্তব্য আছে। সেই পর্যন্ত আমরা লিখে ফেললাম আছে, ফুল স্টপ। ওকে, এখন অ্যানাদার ওয়ান, এটা আমি অন্যভাবে লিখবো, কারণ 1 to 7 এভাবে যদি বুঝতে অসুবিধা হয়, সেজন্য এটা আমি বাকি রেখেছি। এটা আপনাদের সামনে আমি এখন ভাগ করে দেখাবো যে এই বাকি অংশটা কীভাবে ভাগ করে নেবেন। সো এটাকে আমরা 4টি অংশ আগে ভাগ করে নেই। ছাত্র জীবন এই একটা অংশ, ছাত্র জীবন এই একটি অংশ, হলো একটি অংশ, জীবনের এটা হলো আরেকটি অংশ, অ্যান্ড বীজ বপনের সময় এই দুইটা মিলে হলো একটি অংশ। তার মানে 4টি অংশ, 1 2 3 4টি অংশ হয়ে গেছে। হ্যাঁ, ছাত্র জীবন হলো, ছাত্র জীবন একটা হলো, আরেকটা জীবনের আরেকটি অংশ, বীজ বপনের সময় এটি হলো আরেকটি অংশ। সো আমরা এটাকে এখন ট্রান্সলেট করব। তাহলে এখানে কোন কথাটা আগে হবে, কোন কথাটি আগে লিখতে হবে? সো ছাত্র জীবন আমাকে আগে লিখতে হবে। তাহলে এখানে লিখেছি স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন, ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন হলো, আমরা হলো ইংরেজি জানি ইজ, সো এটা ওই যে অক্সিলারি ভার্ব, সো ইজ হলো, সো ছাত্র জীবন হলো, তার মানে স্টুডেন্ট লাইফ ইজ, ছাত্র জীবন হলো কি জীবনের বীজ বপনের সময়। তাহলে বীজ বপনের সময়, তাহলে বীজ বপনের কথাটা আমরা আগে লিখব এখন। আর জীবনের জীবন শুধু যদি থাকতো, জীবন এর কথাটা যদি না থাকতো, তাহলে আমরা এই কথাটা কিন্তু আগে লিখতে পারতাম। এর আছে, এই জন্য আমাকে অফ নিতে হবে। একটা কথা মনে রাখবেন, এর সমান সমান, এর সমান সমান কিন্তু অফ, ঠিক আছে, এর সমান সমান অফ, ঠিক আছে, এর সমান সমান অফ, এর যেখানে দেখবেন সেখানে অফ হবে। তার মানে কি ছাত্র জীবন হলো, তাই না? তার মানে স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন ইজ হলো বীজ বপনের সময়। তাহলে কি দ্য সিড টাইম, দ্য সিড টাইম, বুঝতে অসুবিধা হচ্ছে, সিড টাইম, ঠিক আছে, সিড টাইম বীজ বপনের সময়। সো স্টুডেন্ট লাইফ ইজ হলো দ্য সিডস টাইম, বীজ বপনের সময়, দ্য সিড টাইম বীজ বপনের সময়। সো দা দিয়েছি কেন, এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে বীজ বপনের সময়, অন্য কিছু না। সো বীজ বপনের সময় নির্দিষ্ট করে বলছি, বীজ বপনের সময়। তাহলে দ্য সিড টাইম বীজ বপনের সময় কি জীবনের, তাহলে কার জীবনের, জীবন এর, এর আছে এই জন্য অফ, অফ লাইফ, সিড টাইম অফ লাইফ, তার মানে জীবনের বীজ বপনের সময়, জীবনের বীজ বপনের সময়। তাহলে ছাত্র জীবন হলো জীবনের বীজ বপনের সময়। তার মানে কি স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম অফ লাইফ, ছাত্র জীবন হলো জীবনের বীজ বপনের সময়। এই ছিল একটি বাংলা থেকে আরেকটি ইংরেজি ট্রান্সলেট করার সিস্টেম। এখানে দেখেন আমি বলে দিচ্ছি, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, দ্যাট মিনস অক্সিলারি ভার্ব, আর এই অংশটুকু হলো আপনারা অবজেক্টও বলতে পারেন, অতিরিক্ত কথাও বলতে পারেন, ঠিক আছে, অবজেক্টও আপনারা বলতে পারেন, ঠিক আছে। আপনারা হয়তো বা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আবার এটাকে আপনারা যদি, এটা আসলে কমপ্লিমেন্ট বা অবজেক্টের মধ্যে আমি এখন পার্থক্য দেখাতে যাচ্ছি না, এটা আপনি অবজেক্ট বলেই আখ্যায়িত করবেন, সমস্যা নেই। সো স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম অফ লাইফ, ঠিক আছে। সেটা অংশ সাবজেক্ট, ভার্ব, আর এটা অবজেক্ট, ঠিক আছে, এই সম্পূর্ণটাই অবজেক্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছেন হোয়াট আই এম ট্রাইং টু সে, মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। এটা ছিল বাংলা অনুবাদ, এর ইংরেজি আমরা লাইভ দেখলাম, মানে প্র্যাকটিক্যালি দেখলাম। তারপরে যদি বুঝতে কোনো প্রবলেম থাকে তাহলে ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন বিলো, অ্যান্ড আমি সেটার আলোকে আমি আরও একটি লেসন করানোর জন্য চেষ্টা করব। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেইন উইথ নিউ লেসন সাম আদার টাইম। গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, মুকুল আহমেদ।